ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুজিত কুমার মাঝি, বারপুর পাসন্ডা হাই স্কুলের জীবন বিজ্ঞান শিক্ষক। আমি আজকে রয়েছি সেটা হচ্ছে দশম শ্রেণীর অভিযোজন, বেঁচে থাকার কৌশল, সার্ভাইভাল স্ট্র্যাটেজিজ। তো যেটাকে আমরা বলছি অভিযোজন, অ্যাডাপ্টেশনও বলে এটাকে আবার, অ্যাডাপ্টেশন। তো আমরা অভিব্যক্তি পড়ছিলাম গত ক্লাসগুলোয়। সেখানে একটা জিনিস দেখেছিলাম যে পরিবেশের পরিবর্তনের সাথে সাথে দীর্ঘদিন ব্যাপী পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে জীবেদের যে অঙ্গ সংস্থানিক, শারীরবৃত্তীয় এবং আচরণগত স্থায়ী পরিবর্তন, যেটা একটা নতুন প্রজাতির জন্ম দিচ্ছিল। তো এখন অভিব্যক্তির প্রক্রিয়ায় আচরণ একটা গুরুত্বপূর্ণ বিষয়, বিহেভিয়ার। জীবের এই আচরণের পরিবর্তনই হলো কিন্তু অভিযোজন। এক কথায় মনে রাখবে, এটা জীবের আচরণের পরিবর্তন, জীবের আচরণের পরিবর্তনই হলো অভিযোজন। তো এটাকে এই যে বলছি না, বেঁচে থাকার কৌশল। এখন ব্যাপারটা হচ্ছে, পৃথিবীতে জীব যখন প্রথম জন্মালো, পৃথিবীতে জন্মের সঙ্গে সঙ্গে জীবের যার সঙ্গে সবচাইতে বেশি সংঘাতটা ঘটে, ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে, সেটা হচ্ছে তার পরিবেশ। এবং পরিবেশ, তোমরা জানো যে সূক্ষ্মভাবে পরিবেশের সবসময় কিন্তু পরিবর্তনটা ঘটছে। তো বেঁচে থাকার জন্য জীবকে পরিবর্তিত পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হবে, না হলে কিন্তু সেই জীব পৃথিবীতে টিকে থাকতে পারবে না, পৃথিবী থেকে হারিয়ে যাবে। আর এই পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়াকেই বলছি আমরা অভিযোজন বা অ্যাডাপ্টেশন। তো তাহলে অ্যাডাপ্টেশন বা অভিযোজনের সংজ্ঞাটা কি দাঁড়ালো? সংজ্ঞা হচ্ছে এই যে নির্দিষ্ট পরিবেশে, নির্দিষ্ট পরিবেশে সুষ্ঠুভাবে বেঁচে থাকার জন্য জীবের প্রয়োজনীয় কতগুলো জিনিস আছে। দেখো, প্রয়োজনীয় কি কি আমরা সেটাই আলোচনা করব। একটা হচ্ছে অঙ্গ সংস্থানিক বা মরফোলজিক্যাল, অঙ্গ সংস্থানিক, শারীরবৃত্তীয় ও আচরণগত স্থায়ী পরিবর্তনকে আমরা বলছি অভিযোজন। স্থায়ী পরিবর্তনকে বলা হয় অভিযোজন বা অ্যাডাপ্টেশন। দেখো, নির্দিষ্ট পরিবেশে সুষ্ঠুভাবে বেঁচে থাকার জন্য জীবের প্রয়োজনীয় অঙ্গসংস্থানিক, মরফোলজিক্যাল, শারীরবৃত্তীয়, ফিজিওলজিক্যাল এবং আচরণগত, বিহেভিয়ারিয়াল, এই যে একটা পরিবর্তন, স্থায়ী পরিবর্তন, কিন্তু এটা কি বলছি আমরা? অভিযোজন। তাহলে এখানে আমরা দুটো জিনিস পাচ্ছি। একটা হচ্ছে আচরণ। তো আচরণের পরিবর্তন, পরিবেশের কোনো জীব কোনো ইঙ্গিতের প্রভাবে এই জীবের স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রণাধীনে যে ক্রিয়া করে, সেটাই হচ্ছে আচরণ। কথাটা বোঝা গেল কি? স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রণাধীনে মানে আমাদের 5টা ইন্দ্রিয় রয়েছে: চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। ধরো হঠাৎ করে কেউ তোমাকে ডাকছে, পরিচিত বা অপরিচিত জন, তাহলে তুমি কিন্তু সেটা রেসপন্স করো, এটা একটা আচরণ। আবার ধরো চোখে দেখছো, চোখে আমরা কি দেখি? কোনো বিষয়বস্তুকে আলোকে উদ্ভাসিত অবস্থায় দেখি, তার দূরত্বটাকে বুঝতে পারি, তার দিকটাকে নির্ণয় করতে পারি। এইগুলো হচ্ছে স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রণাধীনে থাকা আমাদের একটা ক্রিয়া। তো এইটা পরিবেশের কোনো, ওই জন্য বলছি পরিবেশের কোনো ইঙ্গিতের প্রভাবে বা অন্য কোনো জীবের ক্রিয়ার ফলে কোনো একটা জীব স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রণাধীনে যে ক্রিয়া করে, সেটাই হচ্ছে তার আচরণ। উদাহরণ দিলে জিনিসটা ভালো বুঝতে পারবে। ধরো ব্যাঙ বা অন্যান্য প্রাণী, শীতল শোণিত যারা, মানে ঠান্ডা রক্তের প্রাণী, এদের মধ্যে শীতকালে যে একটা ঘুম পরিলক্ষিত হয়, তখন এদের হৃদস্পন্দন, শ্বাসক্রিয়া ইত্যাদি গতিটা খুব কম থাকে। এগুলি আসলে একটা শারীরবৃত্তীয় অভিযোজন।
স্থলচর পূর্বপুরুষ থেকেই তিমি, ডলফিন, সিল ইত্যাদি প্রাণীর আগমন ঘটে। তো এইসব প্রাণীর স্থলচর পূর্বপুরুষরা স্থলের পরিবর্তে স্থায়ীভাবে জলবাসী হওয়ার আগে এদের জলে সন্তরণের কৌশলের কিছু পরিমাণে হলেও করায়ত্ত করতে হয়েছিল। এটা হচ্ছে তাদের একটা আচরণগত অভিযোজন। তো এইসব জিনিসগুলো এখানে রয়েছে। আবার দেখবে পুরুষ ময়ূর স্ত্রী ময়ূরকে আকৃষ্ট করার জন্য অনেক বেশি রঙিন বা পেখমযুক্ত হয়। এই আচরণটা প্রাণীর জনন কার্য সম্পাদন এবং অস্তিত্ব রক্ষায় সাহায্য করে। এইগুলো আচরণগত একটা পরিবর্তন। সেই জন্য আমরা এখানে আলোচনা করব, দেখবে অভিযোজনের তিনটে বিষয়। সেটা হচ্ছে এই যে অঙ্গ সংস্থানিক, শারীরবৃত্তীয় এবং আচরণগত পরিবর্তন। অঙ্গ সংস্থানিক, যেটাকে আমরা ইংরেজিতে বললাম না যে মরফোলজিক্যাল, অঙ্গ সংস্থানিক, অঙ্গ সংস্থানিক, মরফোলজিক্যাল। এই যে মরফোলজিক্যাল বা অঙ্গ সংস্থানিক, এই যে একটা পরিবর্তন আমাদের সিলেবাসে যেগুলো আছে, দেখবে ক্যাকটাস জাতীয় উদ্ভিদগুলো, ক্যাকটাসের পাতা কেমন হয় বলো তো? কাঁটায় পরিণত হয়, পত্রকণ্টক, পাতার সংখ্যা হ্রাস হয়। সাধারণত কিসের জন্য এটা হয়েছে? বাষ্পমোচন হারটাকে কমানোর জন্য হয়েছে। তো এদের পত্রকণ্টক বলে। তো যেসব ক্যাকটাস জাতীয় উদ্ভিদের পাতা থাকে এবং পাতাগুলো খুব ছোট হয় এবং সংখ্যাতেও দেখবে কম থাকে, যার ফলে হয় কি, তাদের বহু কষ্টে সংগ্রহ করা জল যেটা এভাপোরেট বা বাষ্পীভূত হতে পারছে না, এটা একটা পরিবর্তন। এটা ক্যাকটাস জাতীয় গাছগুলোর, ক্যাকটাস। তারপরে ধরো মাছের পটকা, অঙ্গ সংস্থানগত এটা। মাছের পটকা, যেটাকে দেখবে মাছ কাটলে পাওয়া যায়। আমি পটকাটার একটা ছবি আঁকার চেষ্টা করছি, দেখো এই রকমের একটা ছবি থাকে দেখবে, আবার এইখানটা থাকে এই ধরনের। হ্যাঁ, এটাকে বলে রেড গ্ল্যান্ড বা রেড গ্রন্থি, রেড গ্রন্থি। আর এইটাকে বলা হয় রেটিয়া মিরাবিলিয়া, রেটিয়া মিরাবিলিয়া, রেটিয়া মিরাবিলিয়া। এইগুলোতে কি আছে? রক্ত জালক আছে। তো যাই হোক, এই যে মাছের পটকা, এখন হয় কি, এইখানে একটা ভাল্ব আছে এদের। এই ভাল্ব থাকার জন্য কি হয়, এই যে যেটাকে লাল গ্রন্থি বা রেড গ্রন্থি বলছি, এইটাকে ধরে না, এটা অগ্রপ্রকোষ্ঠ, মাছের ওই সামনের দিকে থাকে আর কি। এটা মানে মাছটা যদি ঠিক এই রকমের হয়, তাহলে এই সামনের দিকে এটা পড়বে, সামনের দিকে, আর পিছনের দিকে পড়বে রেটিয়া মিরাবিলিয়াটা। এখন হচ্ছে কি, এই যে এইখানে প্রথমে রক্তজালক যেগুলো রয়েছে, লাল গ্রন্থি থেকে নির্গত গ্যাস, এই গ্যাসে অক্সিজেন গ্যাস, অবশ্যই O2 গ্যাস রক্ত থেকে বেরিয়ে আসছে, এটা ফুলে যায়। এইটা ফুলে গেলেই কি হয় বলতো? প্লবতাটা কমে যাচ্ছে জলে, অর্থাৎ কিনা প্লবতাটা বেড়ে যাচ্ছে, যার ফলে মাছ ভেসে উঠছে, উপরের দিকে চলে আসছে। আর যখন এখান থেকে এই ভাল্ব দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে রেটিয়া মিরাবিলিয়ায়, তখন প্লবতাটা হ্রাস পাচ্ছে, যার ফলে মাছ কিন্তু নিচের দিকে চলে আসছে। এটা একটা অঙ্গ সংস্থানিক আচরণ পরিবর্তন এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এটা মাছের পটকার জন্য গেল। এইটা প্লবতার হ্রাস বৃদ্ধির জন্য মাছকে জলের ওপরে বা নিচে নেমে যেতে সাহায্য করছে। আবার আছে দেখবে পায়রার বায়ুথলি, বায়ুথলি, এয়ার স্যাক যেগুলোকে বলা হয়, এয়ার স্যাক, এয়ার স্যাক। এখন দেখো এই যে বায়ুথলিগুলো আমাদের মতোই, এদেরও দুটো ফুসফুস আছে, কিন্তু পায়রার ক্ষেত্রে দুটো ফুসফুসের সঙ্গে অতিরিক্ত, ধরো এই রকমের দুটো ফুসফুসের লোব বা লতি এরকমের বেরিয়ে চলে এসছে, এদের সঙ্গে অতিরিক্ত কিছু বায়ুথলি যুক্ত রয়েছে। মোটামুটি ধরো 9টা অতিরিক্ত বায়ুথলি যুক্ত আছে। কেন অতিরিক্ত বায়ুথলি? কারণ এদের অধিক পরিমাণে অক্সিজেন সাপ্লাই করতে হয়। এরা তো টানা দীর্ঘক্ষণ উঠতে পারে আকাশে, তো তার জন্য তো শক্তির দরকার। সেই শক্তিটা তো আসবে কোত্থেকে? আসবে অক্সিজেন থেকে। তো সেই অক্সিজেন বার্ন হবে, অক্সিজেন বার্ন হলেই, অক্সিজেন দিয়ে যখন বার্ন হবে খাদ্যবস্তুকে, তখনই ওখানে
মাইটোকন্ড্রিয়ার মধ্য দিয়ে শক্তি উৎসারিত হবে, যে শক্তি দিয়ে তো শারীরবৃত্তীয় কাজগুলো করবে। যাই হোক, পায়রার এইটা একটা অঙ্গ সংস্থানিক গঠন, যেখানে 9টা বায়ুথলি, বায়ুথলিগুলো বক্ষ এবং উদর গহ্বরে ফুসফুসের সঙ্গে যুক্ত রয়েছে। আর বায়ুথলিগুলো বায়ু ভর্তি হয়ে দেহের ওজন কমাতে সাহায্য করে। উড্ডীয়মান অবস্থায় বায়ুথলিগুলো প্রয়োজনীয় অতিরিক্ত অক্সিজেনের উৎস হিসেবে কাজ করে। বায়ুথলিগুলো দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করতে পারে। এই বায়ুথলি যে 9টা বললাম না, 9টার আছে সার্ভাইকাল আছে 2টো, সার্ভাইকাল। আচ্ছা, ইন্টার ক্ল্যাভিকিউলার আছে একটা, এন্টেরিয়ার থোরাসিক আছে 2টো, পোস্টেরিয়ার থোরাসিক আছে 2টো, অ্যাবডোমিনাল 2টো। নামের হিসাবে বুঝতে পারছো, অ্যাবডোমিনাল যেটা সেটা পেটের কাছে, পোস্টেরিয়ার থোরাসিক মানে বক্ষাঞ্চলের শেষের দিকটাকে বলছি আমরা, ওখানে 2টো রয়েছে। অ্যান্টেরিয়ার থোরাসিক অগ্রবক্ষের দিকে রয়েছে 2টো, আর রয়েছে ইন্টার ক্ল্যাভিকিউলার, আর ওই ঘাড়ের কাছে রয়েছে সার্ভাইকাল। এইরকম করে 9টা বায়ুথলি এদের রয়েছে। এইগুলো গেল সব অঙ্গ সংস্থানিক একটা গঠন, যেখানেতে এই ক্যাকটাস জাতীয় উদ্ভিদ, মাছের পটকা, পায়রার বায়ুথলি, এইগুলো একটা অভিযোজনগত উদাহরণ। এগুলো উদাহরণ, অভিযোজনের উদাহরণ। এইবার আসছে আমি শারীরবৃত্তীয়। শারীরবৃত্তীয়, এই শারীরবৃত্তীয় যেটা ফিজিওলজিক্যাল যে সমস্ত এক্সাম্পলগুলো আছে, 1 নম্বর হচ্ছে ধরো সুন্দরী গাছ। সুন্দরী গাছ কোথায় থাকে বলো তো? সুন্দরবনে। সুন্দরী গাছ, সুন্দরী গাছের কতগুলো বৈশিষ্ট্য আছে। এক হচ্ছে সুন্দরী গাছের লবণ সহনের জন্য যে একটা অভিযোজন। ওরা তো সামুদ্রিক যে জল, সেই জলের জায়গায় জন্মায়, তো সেই লবণ সহনের জন্য যে অভিযোজন সেটা কীরকম? 1 নম্বর হচ্ছে পাতা। এই পাতা লবণাক্ত মাটি থেকে জল শোষণের হার কম হয়, ফলে পাতা জল সংরক্ষণের জন্য মিউসিলেজ যুক্ত হয়। মিউসিলেজ মানে কি বলতো, কি একটু মোটা, একটু পুরু কিউটিক্যাল। হ্যাঁ, এই লবণাম্বু উদ্ভিদের লবণ সহন ক্ষমতা হিসেবে পাতায় এদের রয়েছে কি বলতো? লবণ গ্রন্থি। এদের পাতায় লবণ গ্রন্থি থাকে, লবণ গ্রন্থি। এই লবণ গ্রন্থি কি করে না, এই লবণ গ্রন্থি লবণটাকে সঞ্চয় করে। ফলে কি হয়, দেহে লবণের যে জল, লবণ মিশ্রিত জল যেটা শোষণ করলো, অধিকাংশ লবণটাই পাতায় চলে এলো। পরবর্তী ক্ষেত্রে পাতা ঝরিয়ে এই লবণটাকে ওরা বাইরে ফেলে দিল, এবং শারীরবৃত্তীয় কাজে ওদের কম লবণযুক্ত জলটা বিপাকীয় কাজে লেগে গেল। এছাড়া রয়েছে দেখো মূলটা কি বলতো? লবণাম্বু উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়, এগুলো লবণাম্বু উদ্ভিদ বলে এদের মূলটাকে। তাই লবণাম্বু উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় যে মূল বেশি লবণযুক্ত জল গ্রহণ না করে লবণ মুক্ত জলটাকেই সবচেয়ে বেশি গ্রহণ করে। এছাড়া পাতার যে স্টমাটা বা পত্ররন্ধ্র, এই স্টমাটাটা হচ্ছে বলে সানকেন স্টমাটা। অর্থাৎ কিনা সানকেন স্টমাটা কী রকমের হয় বলো তো? সানকেন স্টমাটা একটু ধরো পাতায় অন্যান্য যে পাতাগুলো হয়, এই আমাদের এখানে আম, জাম, কাঁঠাল, লিচু ইত্যাদি পাতা এরকম হয়। যদি আমি বলি তাহলে এই রকমের পাতার ওপরের তলে থাকে। সানকেন স্টোমাটা যেমন ক্যাকটাসেও থাকে, এইটা হচ্ছে একটু এই রকমের, মানে ভিতরের দিকে একটু চাপা, এই রকমটা থাকে। এরপরে আসছে দেখো উটের অতিরিক্ত জল, মানে জলক্ষয় সহনের ক্ষমতা। জলক্ষয় বলতে ওরা বহু কষ্টে জলটা সংগ্রহ করলো এবং দীর্ঘদিন ধরে জলটাকে যে শরীরে রাখছে, এবং সেখানে 2টো জিনিস, একটা হচ্ছে জল ক্ষয়জনিত একটা ক্ষমতা ওদের, আর একটা হচ্ছে আরবিসি, রেড ব্লাড কর্পাসলস, যেটা আরবিসির একটা বিশেষ আকৃতি। এখন মরুভূমির প্রাণীদের জল সংরক্ষণের জন্য উল্লেখযোগ্য শারীরবৃত্তীয় পরিবর্তন কি পাবো আমরা এখানে? বিশেষত বিপাকীয় ক্রিয়ায় উদ্ভূত জল বারবার বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে লাগাবার যে একটা ক্ষমতা, সেটা মরু প্রাণীদের দেখা যায়। তো আমরা যেটা মনে করি যে উটের পিঠে বোধহয় কুঁজ আছে, কুঁজের মধ্যে জল থাকে, আসলে তা নয়। উটের যে এই যে খাঁজ কাটা যে কুঁজটা থাকে, এই কুঁজের মধ্যে প্রচুর পরিমাণে চর্বি রয়েছে। এখানে কিন্তু আদৌ কোনো জল সঞ্চিত থাকে না।
শ্বসনকালে এই চর্বিটা জারিত হয়, চর্বি জারিত হয়ে যেটা হয় সেটা হচ্ছে একটা মেটাবলিক ওয়াটার তৈরি হয়। চর্বি জারণের ফলে কিছু পরিমাণ বিপাকীয় জল তৈরি হয়। তো এই বিপাকীয় জল সেটা তার শারীরবৃত্তীয় কাজে লাগে। সেই জন্যে উটের যে কুঁজ, এই কুঁজটা কেবলমাত্র খাদ্য ভাণ্ডার হিসেবে কাজ করে, এখানে কোনো জল টল থাকে না। এরা যে পাকস্থলীতে যে জল রাখে সেটা অ্যাট এ টাইম ওরা কি করে 200 লিটার মতো জল, প্রায় আর কি 200 লিটার মতো জল একবারে পান করতে পারে। তো এই জল ওরা পাকস্থলীতেও সঞ্চিত রাখে না, দেহের বিভিন্ন কোষে কোষে সরাসরি চলে যায় এবং প্রয়োজন অনুযায়ী সেটা কাজে লাগে। একটা উটের দেহের ওজনের প্রায় 1/4, 1/4 ওজনের জল ব্যয় করলেও কখনো রক্তের জলের পরিমাণটা কমে না। আর উটের রক্তে বিশেষ ধরনের অ্যালবুমিন থাকার জন্য জলের মাত্রাটা নিয়ন্ত্রিত থাকে। বেশি মাত্রায় জল গ্রহণ করলেও উটের কিন্তু রক্তকণিকা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হয় না। আর একটা বিষয় জল সংরক্ষণের একটা ক্ষমতা এদের, সেটা হচ্ছে উটের দেহে কোনো শ্বেতগ্রন্থি বা ঘর্মগ্রন্থি যাকে বলে এটা থাকে না। ফলে দেহের অতিরিক্ত জলটা ঘাম আকারে বেরিয়ে গিয়ে জলের ঘাটতিটা হতে দেয় না। ত্বক খুব পুরু, যার ফলে দেহ থেকে বাষ্পীভবন হচ্ছে না, ফলে জল সংরক্ষণের একটা ক্ষমতা এদের রয়েছে। এছাড়া মরু প্রাণীদের রেচন পদার্থ শুষ্ক ইউরিক অ্যাসিড হিসেবে দেহের বাইরে চলে আসে। উটের দেহে জলের পরিমাণ কমে গেলে দেহ থেকে সামান্য পরিমাণে মূত্র বাইরে বেরিয়ে চলে আসে। এবার দেখো এই যে আরবিসি যেটা বলছি ওদের, রেড ব্লাড কর্পাসলস, এটা হচ্ছে ওভাল অর্থাৎ কিনা ডিম্বাকার। আমাদের ক্ষেত্রে কেমন আছে? আমাদের ক্ষেত্রে গোলাকার। এখন ডিম্বাকার থাকার জন্য, ডিম্বাকার মানে হচ্ছে অনেক ধরো এই ধরনের, আর এই ডিম্বাকার হওয়ার ফলে কি হয়, এরা যখন বেশি পরিমাণে জল গ্রহণ করে তখন অভিস্রবণীয় চাপের ফলে একটা তারতম্য ঘটে। কি হয়, আরবিসিটা ভেঙে যায় না, কোনো রকমে ক্ষতিগ্রস্ত হয় না, কারণ আরবিসি কোষপর্দার প্রসারণ ক্ষমতা এদের অনেক বেশি, প্রায় ধরতে পারো 250%, যেখানে আমাদের ক্ষেত্রে 140 থেকে 150%, সেখানে উটের রয়েছে 250% মতো। অর্থাৎ কিনা এইটা প্রয়োজনে লম্বা হতে পারে, যার ফলে হয় কি খুব সরু সরু ব্লাড ভেসেলের মধ্য দিয়েও অনায়াসে কিন্তু এই আরবিসি চলাচলটা করতে পারে, যেটা আমাদের ক্ষেত্রে হবে না। আমাদের ক্ষেত্রে তো অনেকখানি গোল গোল মানে কি বলো দেখি, অনেকটা বেশি পরিমাণে রক্তনালিকার মানে বেশি ব্যাসের রক্তনালিকা দরকার, এদের কিন্তু কম ব্যাসের হলেও স্বচ্ছন্দে এখানে চলে যেতে পারে। এইবার দেখো আচরণগত যে পরিবর্তন, আচরণগত পরিবর্তন এখানে আমরা সিলেবাসে দুটো পড়বো, এটা শারীরবৃত্তীয় গেল। আচরণগত দুটো বলতে একটা হচ্ছে আচরণগত, একে ইংরেজিতে কি বলেছি বলতো, বিহেভিয়ারাল, বিহেভিয়ারাল যে চেঞ্জগুলো হচ্ছে। এক নম্বরে বলবে শিম্পাঞ্জি। এখন দেখো মানুষের কাছাকাছি থাকার জন্য মানুষকে কিছু একটা অনুকরণ করে, সব জীবেরাই এটা করে। দেখবে একটা পরিবেশের মধ্যে থাকতে থাকতে দেখবে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু, যেমন ধরো শহরে আমরা দেখেছি কিছু কিছু কুকুর আছে, তারা দেখবে ছোট ছোট পাঁচিলের ওপর দিয়ে দিব্যি পেরিয়ে যাচ্ছে, চলাচল করছে, যেগুলো গ্রামের ছেলেরা দেখতে অভ্যস্ত নয়। বিড়ালকে দেখেছে, কিন্তু কুকুরকে কি পাঁচিলের ওপর দিয়ে যেতে দেখেছে কখনো? দেখেনি। কিন্তু শহরে এটা হয়। অনেক সময় দেখবে, এটা নেই তোমাদের সিলেবাসে, আমি তোমাদের বোঝানোর জন্য বলছি, হনুমান বিভিন্ন জায়গায় বিভিন্ন, অনেকে দেখবে যে নারকেল গাছে উঠেছে, ডাবটাকে পাড়িয়ে ওখান থেকে ওই ডাব গাছে বসেই তার জলটাকে খাচ্ছে। সব হনুমান কিন্তু এই আচরণগুলো করে না। তো শিম্পাঞ্জিদের কি হয় মানুষের কাছাকাছি থাকার জন্য, ওদের শিম্পাঞ্জিদের তীক্ষ্ণ ক্যানাইন দাঁত আছে। ক্যানাইন দাঁত কাদের থাকে বলো তো? ক্যানাইন দাঁত থাকে মূলত মাংসাশী প্রাণীদের। এই ক্যানাইন দাঁতটা তীক্ষ্ণ হওয়ার জন্য নানা কাজে ওরা ব্যবহার করতে পারে। শুধু তাই নয়, ওরা আবার দেখবে অনেক সময় মুখ খেঁচিয়ে দাঁত খেঁচিয়ে অনেকে ভয় দেখাতে চায়, ভয় দেখায়, এইটা একটা করে। আর দেখবে শিকারীদের হাত থেকে মানে বাঁচার জন্য নিজেরা বাসা তৈরি করে, মানুষের মতোই আচরণটা করে, সুরক্ষিত থাকে, বিশ্রাম নেয়। এবং মোটামুটি ধরো গাছের 18 থেকে 20 ফুট উচ্চতায় ওরা বাসা তৈরি করতে পারে। আবার দেখবে খাদ্য সংস্থানের কৌশলটা ওদের কীরকম, গাছের ডাল ভেঙে নিয়ে ডাল থেকে পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খায়। অনেক সময় সেই ডালটাকে ভেঙে উইঢিপির মধ্যে
ঢুকিয়ে দেয়। উই ঢিপির মধ্যে ঢুকিয়ে দিলেই ওই যে লাঠিটাকে ঢুকিয়ে দিল, উই উই পোকাগুলো ওই লাঠিটাকে কামড়ে ধরে, আস্তে আস্তে ওরা বের করে আনে এবং উই পোকাগুলোকে খায়। এছাড়া দেখবে একটা বড় টুকরো পাথর, একটা ছোট টুকরো পাথর হাতুড়ি আর নেহায়ের মতো কাজ করে বাদামের খোসাগুলোকে ঠুকে ঠুকে ভাঙে, যেমন করে মানুষের করে না, ঠিক এই রকম। এছাড়া পরজীবী প্রাণী ঘটিত অন্য কোনো রোগে আক্রান্ত হলেও ওরা কিছু দেখবে, যদি লক্ষ্য করো, ওরা কোনো ওষুধি গাছের পাতাকে খেয়ে সেই রোগ থেকে মুক্ত হতে চায়। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে মৌমাছি, এই যে মৌমাছিদের বার্তা আদান প্রদান, একটা কমিউনিকেশন ইন বিটুইন বিজ, এটা 2 রকম। এখানে এক বিজ্ঞানীর নাম আমি করব, যার জন্য এই আচরণগত পরিবর্তনগুলো দেখে এক বিজ্ঞানীকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। সেটা হচ্ছে 1967 সালে। সেটা হলেন কার্ল ভন ফ্রিস। কার্ল ভন ফ্রিস। সেই মৌমাছিদের আচরণগত পরিবর্তনটা কি দেখবে, মৌমাছিরা যখন চাক বেঁধে থাকে, আমরা জানি মৌমাছি 3 রকমের থাকে ওই চাকে। কর্মী বা শ্রমিক মৌমাছি সবচেয়ে বেশি থাকে, রানী মৌমাছি 1টা বা 2টো থাকে, একটাই থাকে, 2টো থাকে না। পুরুষ মৌমাছি বেশ কয়েকটা থাকে। তো রানী, পুরুষ এবং শ্রমিক মৌমাছির সংখ্যাটা কিন্তু সবচাইতে বেশি। এখন হয় কি, ওরা 2 রকমের, একটু যদি লক্ষ্য করো তোমরা দেখবে 2 রকমের নাচানাচি করে। কীরকম নাচানাচির বিষয়টা কি না, চাকের কাছাকাছি জায়গায় ওরা কখনো দেখবে এইরকম, এইদিকে দেখো এই চক্রাকারে ঘুরছে, কখনো দেখবে বাংলা 4 অথবা ইংরেজি 8-এর মতো ঘুরছে এইরকম। হ্যাঁ, এই বাংলা 4 বা 8-এর মতো যে ঘোড়া, এটাকে বলা হয় ওয়াগটেল নৃত্য। ওয়াগটেল নৃত্য। আর এটা বৃত্তাকার নৃত্য। কখন করে ওরা চাক থেকে যদি দেখে যে চাক থেকে 100 মিটারের বেশি যদি হয়, তখন এই ধরনের নাচটা করে। দেখবে বাতাসে যদি দেখো মৌমাছিগুলো ঠিক এইরকম করে করে ঘুরছে, এরকম করে ঘুরছে, এরকম ঘুরছে। এটা 100 মিটার, মানে চাক থেকে, ওদের যে চাক আছে সেই চাক থেকে যদি খাদ্যের, ফুলের মধু টধু খায়, তো সেই জায়গাটার দূরত্ব যদি 100 মিটারের বেশি হয়, তাহলে এই ওয়াগটেল নৃত্যটা ওরা করে। আর যদি 100 মিটারের কম হয়, তাহলে চক্রাকারে ঘুরতে থাকে, এইরকম করে বৃত্তাকার বা চক্রাকারে ঘোরে ওরা। তখন এইটা বিজ্ঞানী কার্ল ভন আবিষ্কার করেছিলেন। এইটা খাদ্যের জন্য মৌমাছির, আমি কি বলবো, যে ফরজার স্কাউট বলে এগুলোকে, ফুলের মকরন্দের সন্ধান পেলে এরা মৌচাক থেকে ফিরে ওই ফুলের সন্ধানটা অন্যদেরকে জানায়। হ্যাঁ, তো এদের এই নৃত্যের তালে তালে, নৃত্যের ভঙ্গিতে অন্যান্য শ্রমিকরা তাতে প্রতিক্রিয়া দেয় এবং ওই জায়গার থেকে মধু বা মকরন্দ এনে চাকি। আমরা সিলেবাসে পড়বো কিন্তু এখানে শিম্পাঞ্জির কিছু আচরণ, এখানে পড়বো মৌমাছির 2টো নাচের বিষয় বললাম, একটা বৃত্তাকার, একটা ওয়াগটেল নৃত্য। আর শারীরবৃত্তীয় আমরা সুন্দরী গাছের লবণ সহন ক্ষমতা, তাদের পাতার যে অভিযোজন জনিত শারীরবৃত্তীয় যে পরিবর্তন, সেইগুলো পড়েছি। আর পড়েছি উটের মরু অঞ্চলের যে মরু অভিযোজন। এছাড়া অঙ্গসংস্থানিক মরফোলজিক্যাল আমরা পড়েছি ক্যাকটাস বা ওই কাঁটা জাতীয় গাছ, যেগুলো তাদের পত্রকণ্টক অথবা শাখাকণ্টকও হতে পারে, পত্রকণ্টকও হতে পারে। পাতার দেখবে থিকনেসটা খুব বেশি হয়, মিউসিলেজ খুব বেশি থাকে, পত্ররন্ধ্রের সংখ্যা খুব কম, সানকেন স্টমাটা বা গভীরে পত্ররন্ধ্র রয়েছে। আচ্ছা, এবং মূলটা দেখবে সুগভীর। এই ক্যাকটাসের মূল অনেক দূরে যায়, কারণ ওখানে জলের সংস্থানটা তো থাকে না, ক্যাকটাস তো মরু অঞ্চলের। যাই হোক, আর রয়েছে মাছের পটকা, যেখানে তাদের দেহের মধ্যে রয়েছে রেডগ্রন্থি এবং রেটিয়া মিরাবিলিয়া, যেখানে গ্যাসের আদান প্রদান করে প্লবতার হ্রাস বৃদ্ধি ঘটিয়ে তাকে ওপর নিচে যেতে সাহায্য করছে। এছাড়া রয়েছে পায়রার অতিরিক্ত বায়ুথলি, যাকে অতিরিক্ত শক্তি সরবরাহের জন্য এটা রয়েছে। তো এই নির্দিষ্ট পরিবেশে সুষ্ঠুভাবে বেঁচে থাকার যে প্রয়োজনীয় অঙ্গসংস্থানিক, শারীরবৃত্তীয় এবং আচরণগত পরিবর্তন, স্থায়ী পরিবর্তন, তাকেই বলছি আমরা অভিযোজন। আজকের ক্লাসটা এখানেই থাকবে। থ্যাঙ্কস টু অল, সবাই ভালো থাকো, পড়াশুনো করো।